প্রণয়ে অমলকাব্য পর্ব সংখ্যা 2। পরদিন মাইরা ভার্সিটিতে মাঠে পা ছড়িয়ে বসে আছে। পাশে মিলা। মাইরা কথা বলছে না মিলার সাথে গতদিন। মিলার জন্যই সে তাপ্পড় খাইছে, এটা তার কথা। সে সিদ্ধান্ত নিয়েছে মিলার সাথে আগামী 3 দিন কথা বলবে না। এই বেয়াদবটাকে এত করে বলেছিল রেস্টুরেন্টে যাব না, কিন্তু না, এত শুনেইনি। তাকে টেনে নিয়ে গেল তারপর ইরফানের হাতের দানবীয় তাপ্পড় মাইরা জীবনে বলবে না। ইস, একদম কেটে দিয়েছে মনে হচ্ছে, এখনও গালটা ব্যথা হয়ে আছে। মিনা মাইরাকে জাকিয়ে বলে, আরে আমি তো জানতাম না ইরফান স্যার ওখানে, জানলে তো আর যেতাম না। আমার কি দোষ? কথা কম হয় না? মাইরা হঠাৎ রাগে ফুসফুস করতে বলে, আমি ছাড়বো না ওই ইরফান্না স্যারকে। দেখিস, আমার এত সুন্দর নরম ফর্সা গালটা তাপ্পড় মেরে পুরো তেবড়ে দিয়েছে। আমি অভিশাপ দিলাম তার জীবনে যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু ওই ইরফান্না স্যার জীবনে বউ পাবে না। আর যদি পায়ও, এমন বউ পাবে যে তার মাথা টাক করে দিবে, আর ওই টাকলু ইরফান্না সেই বউ দ্বারা সে তাবলা বাজাবে। সেদিন ইরফান্না স্যার বুঝবে আমার মতো কিউট সুইট অবলা মেয়েকে তাপ্পড় মারলে কতটা ভয়ঙ্কর তার পরিণত হয়। আমি তো তাহাজ্জুদ পড়ে ওই ইরফান্না স্যারের জন্য দোয়া করব, যেন আমার একটা অভিশাপ বাস্তবায়ন হয়। এক নাগারে কথাগুলো বলে থামলো। এবার একটু হালকা লাগছে। ইরফান আর শুদ্ধ গাড়ি সাইড করে এদিক দিয়েই অফিসে রুমের দিকে যাচ্ছিল। মাইরের কথা শুনে ইরফান পা থেমে যায়, সাথে শুদ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, এই মাইরা এসব বলার আর জায়গা পায়নি। আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ মুখ শক্ত করে উল্টে ঘুরে বসে থাকা মাইরার দিকে চেয়ে আছে। শুদ্ধ ইরফানকে টানতে টানতে বলে, আয় শোনা, তোকে আমি চুন্দল বউ এনে দেবো। মাইরের কথা বলি যা, তোর যৌবন শেষ হওয়ার আগেই আমি তোকে বউ এনে দেবো। ময়না কান্দে না। এমনি ইরফান রেগে ফায়ার হয়ে আছে। এর উপর শুদ্ধের কথা শুনে হাত জাড়া দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, শাট আপ। শুদ্ধের শাট আপ উঁচু করে বুকে তুতু দিলাম। এদিকে ইরফান এত জোরে চিৎকারে কিছু স্টুডেন্ট এদিকে তাকিয়েছে। সাথে মাইরা আর মিলা দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরা ইরফানকে দেখা চোখ বড় বড় করে তাকায়। ইরফান খেয়ে ফেলা চোখে তার দিকে তাকিয়ে আছে। মাইরা ডুব গিল। তার বলা কথাগুলো ইরফান শুনে নিয়েছে নাকি? ইরফানের দৃষ্টি দেখে তো তাই মনে হচ্ছে। মাইরা মিলা দুজনই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাইরা বারবার ডুব গেলছে। ইরফান বড় বড় পা ফেলে মাইরার সামনে এসে দাঁড়ালো। মাইরা দুপা পিছিয়ে যায়। ইরফান রাগান্বিত সরে বলে, স্টুপিড গার্ল, হোয়াট আর ইউ সেইং? মাইরা কেঁপে উঠে মিনমিন করে বলে, সরি সোরার। ইরফান দমকে বলে, হোয়াট? আমি বউ পাবো না? মাইরা ডুব গিল। মনে মনে বলে, পাবেই না তো, এমন জাদরেল মানুষের বউ কেউ হবে না, হলেও 2 দিন পর পালিয়ে যাবে। কিন্তু কথাগুলো মুখে আর বলতে পারলো না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আসে। গতকালের মাইরার যে মাঠটা খেয়েছে, আজ সকাল হতে না হতেই কী সব হচ্ছে। শুদ্ধ মেয়েকে হেসে বলে, আরে ইরফান, ওর কথা ধরছিস কেন? আমি তো বললাম তোর যৌবন শেষ হওয়ার আগে আমি তোকে এক সুন্দরী বউ এনে দেবো। ইরফান রেগে থাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ মেয়েকে হাসলো। শুদ্ধের কথা শুনে মাইরা মনে মনে হাসলেও মনে মনে দোয়া পড়ছে, আল্লাহ এই জাদরেল মানুষটার থেকে এবারের মতো বাঁচিয়ে দাও। এরপর গেলে বলে, না মানে মিস্টেক, ভুল করে বলে ফেলেছি। আপনি অনেক সুন্দর বউ পাবেন স্যার। আমি বলতে চাইছিলাম আপনার বউ আপনাকে অনেক বেশি বেশি ভালোবাসে, আদর করবে। এইটুকু বলে ডান হাতে মাইরা তার মুখ চেপে ধরে। যা, আবার ভুলবার বলছে। মাইরা কথা শুনে শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। ইরফান দাঁতের দাঁত চেপে বলে, হোয়াট দ্য হেল? মাইরা কেঁপে ওঠে। শুদ্ধের মুখে হাত দিয়ে হাসছে। তার যেমন খারাপ লাগছে তেমন মাইরার উদ্ভট করা হাসিও পাচ্ছে। মাইরা এখন কি করবে? গতকালের মতো আরেকটি শক্ত থাপ্পড় তার গালে পড়লে আজ তার অজ্ঞান হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ ইরফানের পকেট থেকে ফোন বাজে উঠলে ইরফান পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে কানে ফোন ধরে। শক্ত দৃষ্টি মাইরার পানে। মাইরা ডুব গেল। স্যার তো তাই একটু আধটু সম্মান দিতে হচ্ছে। তার এর জন্য এদিক ওদিক যেতেও পারছে না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাপ্পড় হবে। অসহায় চোখে তাকার সামনে। শুদ্ধ ইরফানের পিছন থেকে ইশারা বুঝাচ্ছে, দৌড় দাও। মাইরাও দৌড় দেয়। মাইরা বুঝতে পেরে ইরফানের দিকে তাকালো। ইরফানের দৃষ্টি এখনও তার দিকে। বুঝতে পেরে সাথে সাথে মাথা নিচু করে নেয়। এসব কথা এই খোলা মাঠে বলা একদম উচিত হয়নি। কত বড় মিস্টেক হয়ে গিয়েছে। ভাবলো এবার একটা দৌড়ে একদম ভার্সিটি থেকে বেরিয়ে যাবে। যেই ভাবনা সেই কাজ। ইরফানের দিকে আর তাকালোই না। বারবার আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে হাতের বেগ শক্ত করে হাতে ধরে পাশ থেকে মিলার হাত শক্ত করে ধরে হঠাৎ উল্টো ঘুরে এক দৌড় দেয়। ইরফানের চোখে পড়তে শক্ত করে আওড়ালো, স্টুপিড গার্ল। কলের ওপাশে থাকা ব্যক্তি ব্রু কুচকে বলে, জি স্যার। ইরফান রাগান্বিত সরে বলে, শাট আপ। ইরফান এত জোরে ধমকে লোকটি জাজি দিয়ে উঠে শট উঁচু করে বুকে তুতু দেয়। স্টুপিড বয় বললেও তা মানত, কিন্তু সে গার্ল কেন হতে যাবে? ওদিকে ইরফানের ফোন কেটে দিয়েছে। লোকটা মাথা চুলকয়। হঠাৎ কী হলো কে জানে। ইরফান বাম হাত মুষ্টিবদ্ধ করে ডান হাতে শক্ত করে ফোন ধরে রাখে।
মাইরের কথাগুলো তার হজম হচ্ছে না। থাপ্পড় মারতে না পেরে রাগে আরও বোম হয়ে গেছে। শুদ্ধ পাশ থেকে ইরফানের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে বলে, তাকিয়ে লাভ নেই, চলে গেছে। কষ্ট পাস না রে শোনা, তোকে আমি চুন্দুল চুন্দুল বউ এনে দেবো। বউটা আবার তোকে আদরও করবে। আমার বোনের দুয়া কিন্তু খুব খাঁটি। ইরফান রেগে শুদ্ধের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড গার্লকে আমি ছাড়বো না। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কি বলছিস কি রে? আমার কিউট সুট বোনটিকে ধরে ফেলেছিস? সি সি সি, আমার বোনকে ধরছিস তো ধরছিস, আবার বলছিস ছাড়বি না। যা দুষ্টু। ইরফান শুদ্ধকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলে, শাট আপ। এরপর হনহন করে অফিস রুমের দিকে চলে যায়। শুদ্ধ হাসছে, কিরে ভাই, এই মায়েরা মনে হচ্ছে তার গাড়তেরা বাড়ি থেকে ভালো চাট দেয়। কি ডোজটাই না দিল। প্রথমে তো বললো যৌবন শেষ হবে, বউ পাবে না, আর তারপর বউ পেলেও কি ইরফানের টাকলু মামা বানিয়ে দিবে পুরো, আবার নাকি বউ তবলা বাজাবে। কথাগুলো ভেবে শুদ্ধ আবারও হেসে ফেলল। আশপাশ দিয়ে কিছু স্টুডেন্ট দেওয়ার সময় শুদ্ধকে সালাম দিয়ে শুদ্ধ নিজেকে সামলে নেয়। অফিস রুমে গিয়ে আগে মন খুলে হাসতে হবে। ইরফানের বয়ে মাইরা মিলাকে টেনে ভার্সিটি থেকে বের করে নিয়ে এসেছে। মিলা আবার মাইরাকে জোর করেই তাদের বাসায় টেনে এনেছে। মিলার মা মাইরাকে আজ ভার্সিটি শেষে এমনিতেও আসতে বলেছিল, এজন্য মাইরা না করেনি। আসতে বলায় কারণ মিলাদের বাড়িতে ছোটোখাটো এক দাওয়াত আয়োজন করেছে। মিলার অনেক আত্মীয় সাথে এই বিল্ডিংয়ের মানুষদেরও খাওয়াবে। মাইলা মিলার করে মন খারাপ করে বসে আছে। মন খারাপ তার মা আর ভাইয়ের জন্য। গতকাল গিয়ে ফিরে এসেছে। অভিমানে মাকে একটা কলও করেনি, মাও কল করেনি। মাইরার মন বলে নিজের মা হলে বুঝি কল করে খোঁজ নিত। কথাটা ভেবে মাইরের মন খারাপের পাল্লা দ্বিগুণ হয়। সে এই কষ্ট কাকে বোঝাবে, কাকে বলবে? তার খুব ইচ্ছে করে মায়ের সাথে থাকতে, নিয়ম করে ভাইয়ের সাথে দুষ্টুমি করতে। প্রথম যখন মাইরাকে হোস্টেলে রেখে গেল তখন মাইরা তার মাকে একবার বলেছিল, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাদের বাসায় স্টোররুমে আমার জন্য একটু জায়গা হবে? মাইরার মা মলিন গলায় উত্তর দিয়েছিল, থাকতে থাকতে শিখে যাবে। পরের প্রশ্নটি এগিয়ে গিয়ে বলেছিল, সাবধানে থাকিস কেমন? মাইরা অবাক হয়ে শুধু দেখাচ্ছিল সেদিন তার মাকে। মাইরা মনে হচ্ছিল তার মা বদলে গিয়েছে। মাইরা খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই তার নিয়তি। কথাগুলো ভাবতে গিয়ে চোখের কোণ নুনা অশ্রু জমেছে। মিথিলা গোসল করে বের হয়ে মাইরাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে রে তোর? মাইরা দুটো ডান হাতে উল্টোপিটি চোখের কোণ লেগে টাকা পানি মুছে দেয়। নিজেকে সামলে মিলার দিকে চেয়ে হেসে বলে, তোর কপাল কবে এক টাকলা জামাই জুড়বে সেই চিন্তায় আমার মাথা সব চুল পেকে যাচ্ছে ময়না। মিলা মাইরার কথায় আলতো তাপড় দিয়ে বলে, দাদি খাবি বেদ্যপ। মাইরা দাঁত কেলিয়ে হাসে। মিলা হাসতে হাসতে মাইরার দিকে খেয়াল করলো। মাইরার বেজা চোখ তার চোখ এড়ায় না। সে জানে মাইরা একটু ফাঁক পেলেই তার মা আর বাইরের কথা ভাবতে বসে যায়। তার খুব মন খারাপ হয়। মিলার এটা ভেবেও মন খারাপ হয় তার একটা বাই নেই বলে। তাই বাই থাকলে সে যুদ্ধ করে হলেও মাইরাকে তার বাইয়ের বউ বানিয়ে এই বাড়িতে আনতো। তারপর মাইরার মা অভাব পূরণ করে দিত। কিন্তু আফসোস তার তো বাই নেই। মাইরা মিলাকে তো মেরে দাঁড়িয়ে থাকতে দেখে মিলাকে জাকিয়ে বলে, খিরে কোন দুনিয়ায় হারালি? মিলা নিজেকে সামলে বলে, তোর বাই বউ করতে না পারার সুখ পালন করছিলাম। মাইরা হেসে বলে, আসলে আমি এমন এক সেমরি সাথে বন্ধুত্ব করলাম যার এক বড় ভাই নেই, মানে পুরোই নিরামিষ। কোথায় বান্ধবীর বড় ভাই থাকবে? সে আমাকে একটু একটু করে পছন্দ করবে, তারপর প্রপোজ করবে, আর তারপর বলবে, ওগো আমার সুইটি কিউটি, তুমি আমার জান প্রাণ, তুমিই হবে আমার একমাত্র বউ, নয়তো আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো গো। কিন্তু হায়, সব স্বপ্নই রয়ে গেল। না আছে চৌকি আর না আছে চৌকির তোলা। মিলা হাসতে হাসতে বলে, মাইরা তুই অ্যাক্টিংয়ে সেরা রে। মাইরা ভাব নিয়ে বলে, দেখতে হবে না মানুষটাকে? মিলা মাইরাকে নিয়ে তাদের ডাইনিং টেবিলে এসে বসেছে। মিলাদের বাড়ির চারিদিকের অনেক মানুষ এই টেবিলে মাইরাদের খেতে দিবে। মাইরা মিলার পাশে আরও 4 জন মেয়ে বসেছে, তাদের মধ্যে একজন সামি, বাকি 3 জন তার রুমমেট। এখানে তার 4 জন মিলে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকে। মাইরা সামিয়ার উদ্দেশ্যে হেসে বলে, হাই আমি মাইরা। সামিয়া সহ বাকি 3 জন মাইরার সাথে মৃদু হেসে কথা বলল। সবাই পরিচিত হলো। সামিয়া গ্রামের নাম শুনে মাইরা কিছুটা আওয়াজ করে বলে ওঠে, হায় হায় আপু, তুমি আজ থেকে 2 বোন? তুমি তো আমার গ্রামের মানুষ, তাহলে আমি আজ থেকে 2 বোন। মাইরার গলার আওয়াজ মোটামুটি জোরে হওয়ায় আশেপাশে অনেকে তাকিয়েছে। মাইরা একটু বিব্রত করে সামিয়া মৃদু হাসলো। মিলার সাথে মাইরাকে এর আগে বেশ কয়েকবার দেখেছিল এখানে, কিন্তু আজ কথা বলার সুযোগ পেয়ে বুঝলো মেয়েটি খুব মিশুকে। মাইরা মাথা নিচু করে খাওয়ায় মন দেয়। পাশ থেকে মিলা বিড়বিড় করে বলে, তুই ভালো হবি না, সবাই তোরে জুকার ভাবলো, এখন আমাকে সবাই বলবে আমি এক জুকারকে নিয়ে ঘুরি। মাইরা মুখ বাঁকিয়ে বলে, তুই তো ভালো, এতেই হবে, সবাই ভালো হলে দেশ চলবে কী করে?
মিলা মাইরার পেটে একটা গুঁতো দিয়ে বলে, গাদি ভালো মানুষ দিয়েই দেশ চলে। মাইরা মিলার দিকে চেয়ে বলে, ওরে আমার গাদির দাদি, খারাপ মানুষ আছে বলেই ভালো মানুষ দিয়ে দেশ চলে, নয়তো সব ভালো মানুষ পায়ের ছায়ে একটা করে লাথি দিয়ে সবার পায়ে সাটার মানচিত্র পাল্টে দিত। মাইরার কথা শুনতে পেয়ে সামিয়া শব্দ করে হেসে ওঠে। মাইরা ও সামিয়ার দিকে চেয়ে মেকি হাসলো। এরপর আবারও খাওয়ায় মন দেয়। নাসিম মিলাদের ড্রয়িং রুমের সোফায় বসে ফোন ব্যস্ত ছিল। এই বাড়িটি মূলত তাদের। আগে তার মা এখানে একাই থাকতো। গতকাল সে একবার চলে আসলো। এখন মা ছেড়ে থাকে, বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেয়। কিছুক্ষণ আগে মাইরার আওয়াজের কথা শুনে মাথা উঁচু করে তার সুজা মাইরাকে খেতে দেখে অবাক হন। গত 6 মাস আগে নাসিম ছুটিতে দেশে এসেছিল। তখন মাইরাকে সে তাদের বাড়ির সামনে একবার দেখছিল। এরপর গতকাল রেস্টুরেন্টে দেখাচ্ছে ইরফানের হাতে মার খেতে। খারাপ লেগেছিল তার, কারণও আছে। মাইরাকে 6 মাস আগে দেখে কিছু ফিল করেছিল সে, যার রেশ এই 6 মাস কাটাতে পারেনি। মাইরা একবার দেখল আর তারপর ভাবনা থেকে বের করতে পারেনি, যার ফলস্বরূপ সে মেয়েটির উপর বাজেভাবে পিছলেছে। সেই যে মাইরার দিকে তাকিয়েছে, চোখ সরানোর নামই নেই, দৃষ্টিতে মুগ্ধতা। মাইরা খাওয়ার মাঝে হঠাৎ মাথা উঁচু করে সামনে তাকালে নাসিমের সাথে মাইরার চোখাচোখি হয়। মাইরার সাথে সাথে চোখ নামিয়ে নেন। একটু পর আর চোখে মাইরা নাসিমের দিকে তাকালে দেখলো ছেলেটি হা করে তার দিকেই চেয়ে আছে। মাইরা চোখ ছোটো ছোটো করে প্লেটের দিকে চেয়ে খাবার ছিল। কেড়ে এই ছেলে এমন হাবার মতো চেয়ে আছে। আরেকবার চোখ তুলে তাকালে একই অবস্থা দেখে প্রচণ্ড বিরক্ত হলো মাইরা। মিলাকে গুটিয়ে ফিসফিসিয়ে বলে, ওই ছেলে কেবে? মিলা মাইরার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে দেখলো মাইরা সুজা তাদের বাড়িওয়ালা ছেলে অর্থাৎ নাসিম বসা। গলা নামিয়ে বলে, ওই ছেলেটা নাসিম ভাইয়া, আমাদের বাড়িওয়ালার ছেলে। মাইরা মাথা নাড়িয়ে বলে, ওহ বুঝেছি, তোর বাড়িওয়ালার ছেলে তো পুরাই লুচ্চা, নালিশ দিস না। মাইরা কথাটি শুনে সামিয়া কেসে ওঠে। মিলা চোখ বড় বড় করে তাকায়। সামিয়া মাইরার কাছাকাছি বসায় সামান্য আওয়াজ করে বলাতে মাইরার কথা শুনতে পেয়েছে। মাইরা সামিয়া আর মিলার এক্সপ্রেশন দেখে ব্রু কুচকে বলে, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আমি সত্যি বলছি, সেই কখন থেকে এই ছেলে হেবলার মতো এদিকে তাকিয়ে আছে। সামিয়া মৃদু হেসে বলে, তোমাকে পছন্দ হয়েছে হয়তো। মাইরা মুখ কুচকে বলে, সামনে আসলে বলবো, আমি 5 বাচ্চার মা। সামিয়া অবাক হয়ে বলে, আসলেই? সামিয়ার কথায় মাইরা মিলা দুজনই হেসে ওঠে। মাইরা বলে, আরে না, এটা পিছন থেকে ছেলে তাড়ানোর নিনজা টেকনিক। সামিয়া আবার নিজেও একটু হাসলো। বিকালে শুদ্ধ বিছনায় শুয়ে ফোন স্ক্রল করছিল। ফোনে কল আসলে কল রিসিভ করে। পাশ থেকে ফাইজ বলে, বাসায় আয় শুদ্ধ। শুদ্ধ হেসে বলে, যা, তার বাসায় আমি যাই না, যা। ফাইজ হতাশ কণ্ঠে বলে, আরে তুই অ্যাটলিস্ট আয়। নাসিমকে বললাম, সে নাকি বাড়াটিয়া বাড়িতে দাওয়াতে খেতে আর নড়তে পারছে না। তোর ভাই ইরফান তো কাজের শেষ নেই। এখন তুই কোনো ফালতু অজুহাত দিস না, আয়। অন্তরাও এসেছে। শুদ্ধ ব্রু কুচকা বলে, এত চুরাচুরি করছিস কেন? কাহিনী কি? ফাইজ মৃদু হেঁটে সে বলে, আমার বোনকে দেখতে আসবে, পছন্দ হলে আংটি পরিয়ে দিয়ে যাবে, তুই আয়। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, তোর বোনের বিয়ের বয়স কবে হলো? সে যাক, কোন গুহায় লুকিয়ে রাখতে, জীবনে তো দেখলাম না। ফাইয়াজ হেসে বলে, আমার বোন অনেক প্রৌদ্র, কারোর সামনে যায় না, তুই আয়, স্যারটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। শুদ্ধ ছোটো করে বলে, আচ্ছা আসছি। এরপর কল কেটে রেডি হয়ে যায়। ফারাহ ঘরের কোনায় গাট্টা মেরে বসে আছে। সে ছেলেপক্ষের সামনে যাবে না, তার কথা, সে সবে অনার্স 2nd ইয়ারে, তার কোনো বান্ধবীরই বিয়ে হয়নি, আর তাকে এখন বিয়ে দিয়ে দিচ্ছে, এসব মানা যায়? ফারাহ পাশে তার বান্ধবী নুসরাত বসে আছে। একটু পরপর ফারাহকে টেলে বলে, ফারাহ রেডি হবি তুই? ফারাহ মন খারাপ করে বলে, আমি জীবনে বিয়ে করব না, আজকে আন্টি দিয়ে গেলে আমার বিয়ে কনফার্ম। ভাইয়া আম্মু আব্বু কেউ আমার কথা ভাবছে না, আমিও ভাববো না। নুসরাত ব্রু কুচকে বলে, কি করবি তুই? ফারাহকে পরানোর জন্য বেডের উপর রাখা শাড়িটা ফারাহ হাতে নিয়ে শাড়ির বাজ খুলতে খুলতে বলে, যাচ্ছি আমি, এই ছেলের সাথে চলে গেলে আবার আসবো, তুইও যেতে চাইলে চল। নুসরাত অবাক হয়ে বলে, মানে? ফারাহ নুসরাতের হাত টেনে ব্যালকনিতে নিয়ে যায়। এরপর ব্যালকনি গ্রিলে শাড়ি বাঁধে। নুসরাত ফারার মনোভাব বুঝতে পেরে বলে, আমি গেলাম ভাই, এসবে আমি নাই। ফারাহ তার কাজ শেষ করে কোমর শক্ত করে ওড়না বেঁধে নেন। এরপর রেলিংয়ের উপর উঠে বলে, তাহলে তাক, সবাই এসে তোকেই ধরবে। কথাটা বলে ফারাহ শাড়ির সাহায্যে বহু কসরত করে নামতে থাকে। তাদের বাসা 4 তলা, ফারাহ তাকে 2 তলায়। নুসরাত অসহায় কণ্ঠে বলে, এই ফারাহ, আমিও যাব। ফারাহ নিচে নামতে নামতে হাঁপানো কণ্ঠে বলে, আমি নামার পর তুই নামিস। শুদ্ধ ফাইজদের গ্যারেজে তার গাড়ি দাঁড় করিয়ে রেখে ভেতরে আসছিল। হঠাৎই বাড়ির ডান দিকে চোখ পড়লে
মনে হলো কোনো মেয়ে ঝুলছে। শুদ্ধ বুক উচকে থাকা, মুড় ঘুরিয়ে এসে দিকে এগিয়ে যায়। ফারা শাড়ি বেয়ে বেয়ে নেমে মাটিতে দুপা শব্দ করে রাখা, বা হাত কোমরে রেখে লম্বা শ্বাস নেয়। এরপর মাথা উঁচু করে নুসরাতের উদ্দেশ্যে বলে, নুসরাত নেমে আয়। কথাটা বলে চুলগুলো খোপা করতে করতে পিছু ফিরল একদম। তার সামনে শুদ্ধকে জহুরি চোখে চেয়ে থাকতে দেখে ফারা চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এটা তো তার বাইয়ের বন্ধু, সাথে তার ভার্সিটির টিচার। ফারা দ্রুত ওড়না দিয়ে মুখ ডেকে শুদ্ধের পাশ কাটিয়ে দৌড় লাগায়। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। সে ফাইজের বোনকে কখনো দেখেনি। বেচারা বুঝতে পারছিল না কে উপর থেকে এভাবে বা নামলো কেন, কিন্তু ফারাহকে লুকিয়ে এভাবে দৌড় দিতে দেখে ভাবে কোনো চুর নয়তো, এমন করবে কেন, চুরকে তো ধরতে হবে। ভাবনা অনুযায়ী শুদ্ধ ফারার পিছু দৌড় জাগায়। নুসরাত শাড়ি ধরে নামছিল। মেয়েটার শাড়ির অর্ধেক জায়গায় এসে পিছু ফিরলে ফারা আর পিছে একটি ছেলেকে দৌড়াতে দেখা চোখ বড় বড় হয়ে যায়। আরও শক্ত করে শাড়ি চেপে ধরে, এসব কি হচ্ছে? ফারা দৌড়ায় আর পিছু ফিরে শুদ্ধকে তার পিছে দৌড়াতে দেখে পায়ের গতি আরও বাড়ায়। শুদ্র দৌড়ায় আর বলে, এই চোর দাঁড়াও, শুদ্ধর হাত থেকে বাঁচা ইম্পসিবল। ফারা ডুব গিলে দৌড়াতে থাকে। শুদ্ধ এখানে এসে ফাইজাকে কল করছিল। ফাইজ শুদ্রকে এতক্ষণ ভেতরে যেতে না দেখে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু সামনে তাকে শুদ্ধকে এভাবে দৌড়াতে দেখে হতভম্ব হয়ে যায়। দ্রুত এগিয়ে আসতে আসতে বলে, এই শুদ্ধ, এভাবে দৌড়াচ্ছিস কেন? শুদ্ধ চেঁচিয়ে বলে, তোদের বাড়িতে চোর ঢুকেছিল ফায়াজ, কথা বলিস না, ওকে ধরতে দে। কথাটা বলতে বলতে ফারার হাত ধরে ফেলে। ফারাহ তার হাত মুচড়া। শুদ্ধ শক্ত করে ধরে বলে, আর পালাতে পারবে না বাছাদন, টুক্কু বাছিদন। ফাইজ এগিয়ে এসে শুদ্ধের পাশে ফারাকে দেখে অবাক হয়ে থাকা। শুদ্ধ হেসে বলে, দেখেছিস, চোর ধরেছি, টুক্কু এ তো চুন্নি, নে এবার একে বাদ। ফারাহ রেগে থাকা শুদ্ধের দিকে। এই লোকটা তার ভাইয়ের বন্ধু আর স্যার না হলে যে কী করতো ফারাহ নিজেও জানে না। ভাইয়ের দমেকে ফারাহ জাকি দিয়ে উঠে, ফারাহ এখানে কি করছিস? ফাইজের কথা শুনে শুদ্ধ বিস্ময় চোখে ফারার দিকে তাকায়। ফারাহ হাত ছেড়ে দে, এটা ফাইজের বোন। ফাইজের বোনের নাম শুনেছিল বহুবার, আজকে প্রথম দেখলো। অবাক হয়ে বলল, এটা তোর বোন? এত চুন্নিদের মতো পালাচ্ছিল। ফারার ইচ্ছে করলো শুদ্ধর মুখ ভেঙে দিতে। বারবার তাকে চুন্নি বলছে। মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি বিয়ে করব না। ফায়াজ রেগে বলে, বিয়ে কি দিয়ে দিচ্ছি, শুধু দেখতে আসছে তোকে, তাছাড়া তোর পছন্দ না হলে বিয়ে ক্যান্সেল করব। দেখতে প্রবলেম কি তোর? পালাচ্ছিলি কেন? ফারা মিনমিন করে বলে, আমি এখন বিয়ে করতে চাই না, আর ছেলে চলে গেলেই আবার চলে আসতাম। ফারার কথা শুনে শুদ্ধ শব্দ করে হেসে দেয়। ফাইজ শান্ত কণ্ঠে বলে, ফারা ঘরে যা, 5 মিনিটে রেডি হবে, যা। ফারার সাথে সাথে তার বাড়ির দিকে পথ ধরে। একটু এগিয়ে গিয়ে নুসরাতের হাত দ্রুত এগিয়ে যায়। রাগ লাগছে তার, কোনো বজ্জাত আসছে তাকে দেখতে। উফ, অসহ্য লাগছে সব কিছু। শুদ্ধ হেসে বলে, তোর বোন তো বহুত সুন্দরী, এই জন্য ঘরের কোনায় লুকিয়ে রাখতে। বুঝলাম বুঝলাম। ফাইজ চোখ ছোটো ছোটো করে বলে, একদম আমার বোনের দিকে নজর দিবি না, ওর হবু বোর আছে। শুদ্ধ নিজের টুট ডান হাতের বুড়ো আঙ্গুল ঘষে বলে, নজর তো পড়ে গেল। আমার বোনকে তোর মতো বেয়াদবের হাতে তুলে দিব, অসম্ভব। আমি কখন বললাম আমার হাতে তুলে দিবি? চুরের মন পুলিশ পুলিশ নাকি শোনা? ইহ জীবনে না, তোর নজর ঠিক করবে আদব। ওহে আদবের ভরপুর রাজপুত্র, তোমার নজর কোথায় সে খবর কিন্তু আমার কাছে আছে শোনা। ভাই শুদ্ধের কথা টমটম খেয়ে থাকায় উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভেতর আয়। শুদ্ধ হাসলো, 2 হাত প্যান্টের পকেটে গুজে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, ফারাহ, সুন্দর নাম, দেখতে তো ফাটাফাটি। দুপুরে রোদ পড়ে গেলে মাইরা মিলাদের বাসা থেকে বের হন। আশপাশ রিসাকগুলো খুঁজে না পেয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর এগিয়ে গিয়ে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, ইরফান না স্যার কোথা থেকে আসলো? যার থেকে বাঁচতে আজ ভার্সিটির ক্লাসই করলো না, সেখানে এই লোকটা এখানে এসে হাজির। ইরফান এদিকে এগিয়ে আসছে। মাইরা ডুব গেল। ডান হাতে সাইড ব্যাগ শক্ত করে ধরে উল্টো ঘুরে দৌড় দিয়ে একটু যেতেই সেই সকালের মতো অবস্থা হয়। বোরখার সাথে পা বেঁধে টাস করে পড়ে যায়, কিন্তু এবার বসে পড়েছে। ইরফান বা হাতে প্যান্টের পকেটে গুজে ডান হাতে ধরে রাখা ফোনে মগ্ন হয়ে হাঁটছিল। হঠাৎ কিছু শব্দ পেয়ে ইরফান তাকায় সামনে। বা দিক ফিরে বুঝলো একটি মেয়ে পড়েছে। একটু খেয়াল করতে সকালের মেয়েটি বুঝতে পেরে চোয়াল শক্ত করে হয়ে যায়, বিড়বিড় করে, স্টুপিড গার্ল। নাসিমের বাসা থেকে বেরিয়েছিল একটু আগে। মূলত বাসার কাজে ইরফান তাকে ডেকেছে, খুব ইম্পর্টেন্ট নাকি। ফাইজ কল করে তাদের বাড়ি যেতে বলছিল। সে দুপুরে এত খেয়ে রেস্ট নিবে বলে গেল না। এদিকে ইরফানও তাকে টেনেই বাড়ি থেকে বের করে আনলো। এরপর বন্ধু থাকলে কি আর মনের সুখে একটু বিশ্রাম নেওয়া যায়। নাসিম হতাশ, হঠাৎ চুকে পড়ে মাইরা পড়ে গেছে। নাসিম দ্রুত পায়ে এগিয়ে এসে অবাক হয়ে বলে, আরে আরে তুমি পড়লে কীভাবে? মাইরা মাথা তুলে তাকায়। নাসিমকে দেখে বিরক্ত হয়। সব অলক্ষণে লোক তার সামনেই এসে পড়েছে। বিড়বিড় করলো, লুচ্চা বেটা। নাসিম নিচু হয়ে মাইরাকে হাত
ধরে তুলতে চাইলে পিছন থেকে ইরফান নাসিমের শার্টের কলার টেনে ধরে। নাসিম পিছু ফিরে ইরফানের দেখে বলে, স্যার কী করছিস, মেয়েটা পড়ে গিয়েছে। ইরফান নাসিমকে সোজা হয়ে দাঁড় করিয়ে শক্ত কণ্ঠে বলে, কোনো স্টুপিডকে হেল্প করা আমাদের কাজ নয়। নাসিম বিরক্ত হয়। গতকাল মেয়েটিকে ইরফান থাপ্পড় মেরেছিল, তার খারাপ লেগেছে। আর ইরফান তো মেয়েটির দু চোখে সহ্য করতে পারছে না। গতকালকের ঘটনার জন্যই এই হাল। অতঃপর ইরফানের উদ্দেশ্যে বলে, মেয়েটা উঠতে পারছে না, উঠতে হেল্প করি, তুই যা। ইরফান নাসিমের কথায় আরও শক্ত করে ধরে ধরে বলে, উঠাতে চাইলে ওকে ডাস্টবিনে ফেলতে হবে। নাসিম অবাক হয়ে বলে, মানে? ইরফান বিরক্তির শ্বাস ফেলে নাসিমের কলার ধরে টেনে উল্টো দিকে নিয়ে যায়। মেয়েরা চোখ বড় বড় থাকিয়ে আসে ইরফানের দিকে। মানে কি পরিমাণ খারাপ আর নিষ্ঠুর রূপ হলে এইরকম কথা বলে বাবা যায়? তাকে পুরো ডাস্টবিনে ফেলতে বলেছে, সে কি ময়লা? ইরফানের দিকে চেয়ে মাইরা ইরফানকে বকতে বকতে মুখে ফেনা তুলে ফেলে। নিজে আসতো এক ডাস্টবিন হয়ে আমাকে ডাস্টবিনে ফেলতে চায়। আপনাকে আমি নাকে দড়ি দিয়ে ঘুরাবই ইরফান না স্যার। মাইরাকে চিনেন না তো? কথাগুলো বলতে বললে মাইরা বেশ কষ্ট করে উঠে দাঁড়ালো। কোমরটা 12টা বেঁচেছে। আশেপাশে তাকালে তেমন মানুষ দেখতে না পেয়ে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। খালি রিস্কা পেয়ে দ্রুত উঠে পড়ে রিস্কায়।